প্রিয় ছাত্রছাত্রীরা এবং অন্য যারা অভ্যাগত তাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। যেটা বলবার কথা, এর আগে আপনারা দুটি চমৎকার বক্তব্য শুনেছেন। তারা যেভাবে পরিশ্রম করে সমস্ত উৎস দেখে বিচার করে দুজনের কথা তৈরি করেছেন, আমি এই বয়সে সেসব কিছুই পারি না। যা আমি বলবো খানিকটা তত্ত্ব থেকে দুজনের কথায় আমি যাব। সলিলদা সম্বন্ধে হয়তো দুটো একটা ব্যক্তিগত কথাও বলবো, সেইভাবে যাব। এই প্রশ্নটা সোহিনীর বক্তৃতা থেকে উঠে এসছে, যে তত্ত্বের কথা আমি বলবো বলেছিলাম উঠে এসছে, যে শিল্পী এবং পার্টির একটা লক্ষ্য থাকে, যে কোনো পার্টির একটা লক্ষ্য থাকে এবং পার্টি সেই লক্ষ্য অনুযায়ী তার শিল্পের ধারণাটাকেও তৈরি করবার চেষ্টা করে। এটাকে সংকীর্ণ মনে হতে পারে, কিন্তু তৈরি করে। তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অনেক ব্যাপার এসে যায়, আমি তার মধ্যে যাচ্ছি না। ব্যক্তিগত ঈর্ষা, কেউ জনপ্রিয় হচ্ছে তাকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা, এগুলো মানে ইনার পার্টি স্ট্রাগলের মধ্যেও পড়ে। সবটা ইডিওলজিক্যাল নয়, ভাবাদর্শগত সংঘাত সব নয়, ব্যক্তিগত সংঘাত হয়, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমরা যে শিল্প সাহিত্যের বিচার করি, নন্দন তত্ত্ব কথাটা আমি ব্যবহার করেছি, তাতে যেটা সবচেয়ে বেশি প্রচারিত, গৃহীত, ব্যাপক নন্দন তত্ত্ব, সেটা হচ্ছে শিল্প আনন্দের জন্যে, বিনোদনের জন্যে, আমাদের অবসর সময়কে একটু স্বাচ্ছন্দ্যে এবং ওই আনন্দ কথাটা ভারতীয় রসশাস্ত্রে যাকে রস বলা হয়, ভরিয়ে দেওয়ার জন্যে মানুষের শিল্প তৈরি হয়েছে। এটা সমালোচনা, শিল্পের লক্ষ্য কী সেইটা নিয়ে বক্তব্য। শিল্পের লক্ষ্য কী এখন বলা বাহুল্য, এর বাইরেও অনেক সমালোচনা তত্ত্ব আছে, যে কিভাবে বিচার করব, সেটা স্রষ্টাকে নিয়ে বিচার হয়, তার জীবন, তার সমসাময়িক ইতিহাস, সেইগুলো নিয়ে বিচার হয়। আবার আমাদের সাহিত্যের ক্ষেত্রে ভাষা, শৈলী ইত্যাদি নিয়ে বিচার হয়। আবার ওই যে পার্টির কথাটা উঠে পড়ল, পার্টির একটা লক্ষ্য থাকে, এই ভেবে এই সমস্ত নানান বিকল্পের মধ্যে আমি একটা ছক এইরকম ভেবেছি, যে কিছু কিছু সমালোচনা সাহিত্যের ক্ষেত্রেই আসি, যে শুধু টেক্সটকে লক্ষ্য করে, যেটা তৈরি হয়েছে, বই, কবিতা, প্রবন্ধ, অন্য শিল্পের ক্ষেত্রে আমি যাচ্ছি না, গল্প, উপন্যাস, নাটক, শুধু টেক্সটকে লক্ষ্য করে। টেক্সটের সংগঠন, টেক্সটের ভাষা ইত্যাদি, এইটা নিয়েও ইদানিং একটা তর্ক শুরু হয়েছে। গত শতাব্দীর ওই 60-70 বছর পর থেকে, দশকের পর থেকে
টেক্সট বলতে তুমি কি বোঝো? যে বইটা ছাপা হলো, যে কবিতাটা ছাপা হলো, যে গল্পটা ছাপা হলো, একজন লেখক লিখলেন, ছাপা হলো, পাঠকের কাছে পৌঁছলো। কিন্তু তুমি কি জানো যে পাঠক যখন পড়ছেন তখন সেটা লেখক যা লিখেছেন সেই জিনিসটাই থাকছে কিনা? এক একজন পাঠক এক একভাবে পড়ছেন, এক একজন পাঠকের গ্রহণ, বিচার, সিদ্ধান্ত আলাদা, তার আনন্দ বা উপভোগ বা বিতৃষ্ণা, তার চরিত্র আলাদা। ফলে টেক্সটটা কি থাকছে? আমি তার মধ্যেও যাচ্ছি না। এই রিডার্স রিসেপশন থিওরি নামে একটা ছিল, সেই টেক্সটে তারা এই একটা আপেক্ষিকতায় চলে যায়। লেখক যে লেখাটা লিখেছেন সেইটের অনড় থাকে কিনা, সকলের কাছে সেইটে এক থাকে কিনা, এইটা নিয়ে প্রশ্ন তোলা হয়। আবার ওই সময়ে একদল সমালোচক, তার মধ্যে জাক দেরিদা আছেন, রলা বার্থ আছেন, ইউলিয়া ক্রিস্তেভা বলে একজন আছেন মহিলা, এরা বলেন যে লেখক বেঁচে নেই, লেখকের মৃত্যু ঘটেছে, দ্য ডেথ অফ দ্য অথর। কেন ঘটেছে? না, ঘটেছে যে টেক্সটটা সত্যি সত্যি জ্যান্ত হয়ে ওঠে পাঠকের পাঠে, এবং সেই পাঠকই টেক্সটটাকে তৈরি করে, ছাপা জিনিসটা কিছু নয়। পাঠক যখন পড়ছে তার মধ্যে দিয়ে টেক্সটটা জ্যান্ত হয়ে, তাতে লেখক কি বলতে চেয়েছেন আর পাঠক কি বুঝতে চেয়েছে এ তফাৎ হয়ে যেতেই পারে। এরকম অনেক রকম তর্ক বিতর্ক হয়েছে। এই সমালোচনাগুলো শুধু টেক্সটকেই লক্ষ্য করে, যে হ্যাঁ এটা তৈরি হয়েছে একটা জিনিস, পাঠকের কাছে পৌঁছেছে একটা জিনিস, এর বাইরে আর কিছু নেই। কিন্তু আরেক ধরনের সমালোচনার কথা বললাম, যে জীবন দেখে, ইতিহাস দেখে, এটা হচ্ছে টেক্সটটা তৈরির আগেকার ব্যাপারটা দেখে, কীভাবে লেখক লিখলেন, কোন অবস্থায় লিখলেন। সবাই তো শঙ্খ ঘোষের মতো কবিতার মুহূর্ত বলে বই লিখে যান না, কিন্তু তার মধ্যে থেকে লেখার সময়, লেখার প্রতিবেশ, লেখার ইতিহাস, সেই সময় অন্যরা কীরকম লিখছেন, তার পটভূমিকা, এই সমস্ত কিছু বেরিয়ে, অর্থাৎ টেক্সটের আগেকার জিনিসটা ধরবার চেষ্টা করে কিছু সমালোচনার তত্ত্ব। আবার যে কথাটা সোহিনীর বক্তৃতায় বেরিয়ে এলো, যে টেক্সটের প্রতিক্রিয়া, টেক্সটের পরে কি হচ্ছে, শুধু পাঠকের মধ্যে নয়, বৃহত্তর সমাজের মধ্যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কি না। অর্থাৎ টেক্সটের মধ্যে আবদ্ধ না থেকে সমাজটাকে বদলাবার, সমাজটাকে অন্য কোনো লক্ষ্য নিয়ে যাচ্ছে কি না। এইটা তোমরা জানো যে মার্কসিস্ট সমালোচনা, সেইটা এর ওপর ভিত্তি করে যে সাহিত্য শুধু সাহিত্য থাকবে না, শুধু বিনোদনের উপায় থাকবে না, তা একই সঙ্গে সমাজকে বদলাবার চেষ্টা করবে। সমাজকে বদলাবার চেষ্টা এটা মামুলি কথা। সত্যি সত্যি আমরা সবাই ভাবি না, আমরা যখন সাহিত্য পড়ি সমাজকে বদলানোর কথা ভাবি না, কিন্তু কিছু লোক ভেবেছে এক সময়, মার্কস এঙ্গেলস, তারা ভেবেছেন যে পৃথিবীটা যেভাবে চলছে ঠিক সেভাবে চলা উচিত নয়। প্রচুর মানুষ
বঞ্চিত হচ্ছে, দারিদ্র্যের মধ্যে আছে, অধিকার পাচ্ছে না, তাদের জীবন অত্যন্ত দরিদ্র এবং অসহায়। এই মানুষগুলোর জীবন বদলানো দরকার। জীবন বদলানোর জন্য কি দরকার? এক তো বিপ্লব, সংগঠিতভাবে বিপ্লব। রাষ্ট্র যদি তাদের জীবন বদলানোর জন্য আগ্রহী না হয়, এক সময় রাষ্ট্র খুব আগ্রহী ছিল না, এখনও আগ্রহী কিনা আমি জানি না। যখন সামন্ততন্ত্র ছিল, রাষ্ট্র খুব আগ্রহী ছিল না দরিদ্র মানুষের জীবন বদলানোর জন্যে। গণতন্ত্রেও তথাকথিত গণতন্ত্র অষ্টাদশ শতাব্দী থেকে উপনিবেশ স্থাপন করেছে এবং উপনিবেশদের মানুষদের যথেষ্ট নির্যাতন করেছে। কাজেই গণতন্ত্র সেটা দ্বিতীয় মহাযুদ্ধের আগে উপনিবেশ যখন শেষ হলো, দ্বিতীয় মহাযুদ্ধের শেষে, তখনকার গণতন্ত্র যথেষ্ট উদ্যোগী কিনা তা নিয়ে সন্দেহ আছে। কাজে একদল মানুষ তারা বলেই যাবে, চেষ্টা করেই যাবে যে কিছু মানুষ যারা বঞ্চিত আছে তাদের জীবন বদলানো দরকার। বিপ্লব করতে পারুক আর না পারুক, বিপ্লব কোথাও হয়েছে, কোথাও ব্যর্থ হয়েছে, কোথাও বিপ্লবের পরে অন্য চেহারা দেখা চীনে বা কিউবাতে এখনও আছে, কিন্তু সোভিয়েতের বিপ্লব শেষ হয়ে গেছে এক ধরনের। কাজে বিপ্লব সবাই করতে পারবে এটা প্রত্যাশার মধ্যে অনেকেরই নেই। আমাদের দেশেও বিপ্লবের স্লোগান নিয়ে আমরা অনেকেই কথা বলেছি, ইনকিলাব জিন্দাবাদ মানেই হচ্ছে বিপ্লব, দীর্ঘজীবী হোক। কিন্তু আমাদের দেশে সেই ধরনের বিপ্লব কোনো ঘটেনি। সেটা কমিউনিস্ট পার্টির ইতিহাস যারা জানে সেটা তারা জানে। কিন্তু এই লক্ষ্যটা মরেনি এখনো, যে সাহিত্য বা শিল্প যে মানুষগুলোর জীবন বঞ্চিত, পিছিয়ে পড়া, তাদের জীবনটাকেও বদলাবার চেষ্টা করবে কোনো না কোনোভাবে। এটা সাহিত্যের একটা তত্ত্ব। এবং সমরেশ বা অনেকেই, মানিক বন্দ্যোপাধ্যায় একসময় ছিলেন তার সঙ্গে, নানা কারণে কেউ কেউ সরে গেছেন, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই তত্ত্বটা বৈধ কিনা, যে আমরা কি শুধুই অবসরের বিনোদন হিসেবে সমস্ত সাহিত্যকে দেখব? সব সাহিত্য শুধু যাদের অবসর আছে অবসরভোগীদের বিনোদন হিসেবে দেখব, তার আর কোনো লক্ষ্য থাকবে না? হ্যাঁ, এটা একটা তত্ত্ব হতেই পারে। যাদের অবসর আছে, যারা বিনোদন চান, তাদের জন্যে সাহিত্য, সঙ্গীত, অন্যান্য শিল্প বিনোদন দেবে, নিশ্চয়ই দেবে। এটা একটা বৈধ দাবি। কিন্তু এটা কি একমাত্র বৈধ দাবি? অর্থাৎ ওই যে লোকগুলোর, বঞ্চিত মানুষগুলোর জীবন, সেটা যে বদলানো দরকার এবং বদলানোর জন্যে বিপ্লবের সঙ্গে সঙ্গে বা আন্দোলনের সঙ্গে সঙ্গে যে এক ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড দরকার, এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে এই যে সাহিত্য, সঙ্গীত, এই সমস্ত আছে, তাকে কি ব্যবহার করা উচিত নয়? একদল লোক বলবে না না, ওইসব তুচ্ছ ব্যাপার, তাদের অগ্রাধিকার ওটা নয়। তাদের অগ্রাধিকার অবসর এবং তার বিনোদন। হ্যাঁ, একভাবে লিখেছেন শেক্সপিয়ার, লিখেছেন গ্রিসের বড় বড় নাট্যকাররা লিখে গেছেন, তাতে মানুষ আলোড়িত হয়েছে, একদম কষ্টে, দুঃখে,
কেঁদেছে, হাপুস হুপুস করে ওলট পালট খেয়েছে, তার কি কোনো লক্ষ্য ছিল? অ্যারিস্টটল একটা আনন্দের কথা বলেন, ক্যাথারসিস। কিন্তু আবার অ্যারিস্টটল যদি তোমরা ভালো করে পড়ো, নিশ্চয়ই পড়েছ অনেকে, তো বলেছেন এই ক্যাথারসিসের ফলে চরিত্রে একটা ভারসাম্য আসে। ভারসাম্য এলে সামাজিক সুস্থিতি আসে। অর্থাৎ তারও একটা লক্ষ্য ছিল, অ্যারিস্টটলেরও একটা লক্ষ্য ছিল। তার গুরু অবশ্যই চেয়েছিলেন, প্লেটো চেয়েছিলেন যে সমাজের উন্নতি হবে, নৈতিক উন্নতি হবে, তার নীতির ব্যাপারটা। বঙ্কিমচন্দ্র আমাদের নীতির ব্যাপারটার উপর জোর দিয়েছে যে নীতি। তাহলে দেখা যাচ্ছে যে নানা রকম পাশাপাশি তর্ক চলছে। একদল বলছেন নীতি উন্নত করতে হবে, সেটা কোন শ্রেণীর কথা বলেছেন এটা ছেড়ে দিলাম, কিন্তু সেই সঙ্গে সঙ্গে জীবনকে উন্নত করতে হবে কিছু মানুষের, এই কথাটাও তো অন্যায় নয়, এই কথাটাও তো অবৈধ নয়। এবং যদি যে মানুষগুলোর জীবন উন্নত নয় আমাদের তুলনায়, ভারতে এখনও রাস্তায় ভিক্ষুকদের দেখি, রাস্তার লোকজনকে দেখি, গ্রামের মানুষকে দেখি, তাদের জীবন আমাদের মতো মধ্যবিত্তদের মতো জায়গাতে পৌঁছইতে নিলে লেখাপড়াও তো শেখায়নি। প্রায় 22% লোক ভারতে এখনও নিরক্ষর আছে। নিরক্ষর মানেই দরিদ্র। আর ভারতে শুধু এই শ্রেণী বৈষম্য নেই, আছে জাত বলে একটা ব্যাপার, জাতের বৈষম্য আছে। তাতে আবার জাতের মধ্যে দলিতরা ভয়ঙ্কর রকমের নির্যাতিত, সেটা আমরা প্রতিদিনই খবরের কাগজে দেখি। আবার পুরুষ নারীর মধ্যে নারীরা এতদিন দারুণ রকমের অবহেলিত ছিলেন। আমাদের মেয়ে ক্রিকেট দলের এতে আমরা এখন যতই উচ্ছ্বাস করি না কেন, ভারতে মেয়েদের প্রতি যে অবহেলা এবং অবিচার হয়, এখনও পারিবারিক সূত্রে ছেলের পাতে মুড়ো বা ছেলেটাকে সায়েন্স পড়ানো, মেয়েদের আর্টস পড়ানো ইত্যাদির ব্যাপার যে অনেক গল্প তোমরা জানো, এই ইতিহাসগুলো জানো। শ্রেণী হিসেবে নারী বা তথাকথিত নিচু জাত বা দলিত এবং দরিদ্র, আর্থিক শ্রেণী, সামাজিক শ্রেণী, তাদের জীবনটাকে পরিবর্তন করবার প্রয়োজন আছে। যেমন নারীদের জীবনটাকে পরিবর্তিত শুরু হয়েছে, আন্দোলন গত শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু হয়েছে। আস্তে আস্তে নারীরা কিছু কিছু অধিকার পাচ্ছে, কিন্তু এই ক্রিকেটারদের উচ্ছ্বাস থেকে আমাদের সেই ধরনের কোনো মানে কল্পনা যেন না জাগে যে নারীদের সমস্ত পাওয়া হয়ে গেছে। ক্রিকেটাররা হয়তো কয়েক কোটি টাকা পাবে, লক্ষ লক্ষ টাকা পাবে, কিন্তু সাধারণভাবে সামাজিক নারীদের, দরিদ্রদের কথা বলছি না, দরিদ্র নারীদের অবস্থা আরও খারাপ, দলিত নারীদের অবস্থা আরও খারাপ, আদিবাসী নারীদের অবস্থা আরও খারাপ। এই যে বঞ্চিত জীবন, আমি সূক্ষ্মভাবে প্রত্যেকটি সম্প্রদায় গোষ্ঠীর উল্লেখ না করলেও যে তাদের জীবনটা পরিবর্তন যদি কারো বা কোনো গোষ্ঠীর অগ্রাধিকার থাকে, যেভাবেই তারা করুক, বিপ্লবের সাহায্যেই করুক বা বিপ্লব না করে আন্দোলনের সাহায্যেই করুক, তাদের সাংস্কৃতিক একটা দৃষ্টিভঙ্গি সেটা বৈধ কিনা, নাকি শুধু অবসরের আনন্দটাই আমরা চাইব। শিল্পের কাছে ওই আমাদের একমাত্র দাবি আছে। আমাদের মতে, অনেকেরই মতে, যে এটাও একটা বৈধ রাস্তা, এবং তার ফলে এই কথা যারা বিশ্বাস করেন তারা দেশে বা বিদেশে
শিল্প সাহিত্যকেও সেই কাজে লাগান। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেগুলো সব উদ্দেশ্যমূলক হলে সব শিল্প হিসেবে নিকৃষ্ট হবে, শিল্প হিসেবে পাতে দেবার মতো হবে না? এরকম একটা ধারণাও সবাই দেয় যে না, ওই উদ্দেশ্য যদি আনন্দ না হয়, তার জন্য যথেষ্ট পরিমাণে শিল্প সাধিত, শিল্প সিদ্ধ সেটা হয় না। এইটা নিয়ে তর্ক হয়েছিল একদল লোকের সঙ্গে, মার্ক্সবাদীদের তর্ক হয়েছিল। তাদের বলে তারা শুধু ওই টেক্সট নিয়ে ভেবেছে যে কীভাবে তৈরি করছো তোমার টেক্সটটা, সেটার দিকে নজর দাও, আর কিচ্ছু নজর দিতে হবে না। এই গত শতাব্দীতে রুশ বিপ্লবের আগে রাশিয়াতে ফর্মালিস্ট বলে এক দলের অভ্যুদয় হয়েছিল। তারা এবং তারপরে গত শতাব্দীর 60-70-এর দশকে স্ট্রাকচারালিস্ট বলে, আমরা বলি গ্রন্থনবাদী, স্ট্রাকচারালিস্ট, তার শুধু টেক্সট আর কিচ্ছু না। তাদের সঙ্গে যেমন মার্ক্সিস্টের তর্ক হয়, ফর্মালিস্টের সঙ্গে আস্তে 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 এই টেক্সট পন্থীরা বলতে শুরু করে। রোমান ইয়াকবসন একজনের নাম, বলতে শুরু করে যে না না, আমরা বিপ্লবের বিরুদ্ধে নই, আমরা মানুষের জীবনের উন্নয়ন হোক এর বিরুদ্ধে নই, আমরা সেই জন্যই তো চাই যে টেক্সটটা আকর্ষক হোক, টেক্সটটা সকলে ভালো লাগুক। ভালো না লাগলে, ভালো লাগার শর্তে যদি তৈরি না হয়, তাহলে লোকের উপর প্রভাব ফেলবে কি করে? কথাটার মধ্যে মিথ্যে নেই। কাজেই ভালো লাগার সত্য শিল্প সম্মতও হতে হবে, সেই সঙ্গে সঙ্গে তা মানুষের জীবনের উন্নয়নের কথাও বলবে। যে কিছু কিছু দৃষ্টান্ত তৈরি হয়েছে, শোলকফ এদের উপন্যাসগুলোর কথা যদি তোমরা ভাবো, বা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি যদি ভাবো, সমরেশদারও বেশ কিছু লেখা আছে, যদি ভাবো যে দৃষ্টান্ত তৈরি হয়েছে যে একই সঙ্গে শিল্প সম্মত হয়েছে, সেই সঙ্গে সঙ্গে মানুষের জীবনের কথাও বলছে। এখন আমাদের দেশে বামপন্থী আন্দোলন যখন শুরু হয়, তখন বামপন্থী আন্দোলন তার কিছু কিছু স্রষ্টা পার্টির কাছাকাছি আসেন, পার্টির সঙ্গে এক ধরনের সাহিত্য তৈরি করেন, পার্টিজান লিটারেচার বলে যায়। হ্যাঁ, আমরা সাহিত্যও করব, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই সাহিত্য ওই মানুষের জীবন, অর্থাৎ কোনো পার্টির হয়ে নয়, মানুষের জীবন, যে মানুষ পিছিয়ে আছে, যে মানুষ বঞ্চিত, যে মানুষ অধিকার পায়নি, তাদের হয়েও কথা বলবে। তাদের নামও তোমরা জানো, মানিক বন্দ্যোপাধ্যায় তোমরা জানো, সোমেনচন্দ্র ছিলেন গত শতাব্দীর গোড়ায় যাকে খুন করা হয়েছিল ঢাকাতে, সোমেনচন্দ্র ছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায়, আরও অনেক লেখকের নাম বলতে পারি আমরা, এখনও লিখছেন, এখনও অনেক আছে। এই ধারার মধ্যে আমরা স্থাপন করতে পারি, সুভাষ মুখোপাধ্যায় আগে ছিলেন, এই কবি পরে অরুণ মিত্র, এমনকি শঙ্খ ঘোষ, এদের সকলকেই আমরা ফেলতে পারি এর মধ্যে। শঙ্খ ঘোষের যমুনাবতী কবিতাটি তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই ধারার মধ্যে সুকান্ত এবং সলিল চৌধুরী, সলিলদা, ওই যে সুকান্ত ছাড়পত্রের কবিতাটার ওই যে শেষ দিকের লাইনটা, যে পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার, এইটা হচ্ছে সংকল্প। এই ধরনের লেখকদের এইটা হচ্ছে সংকল্প,
যে পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। কোন শিশুর? অনেকের শিশুর বাসযোগ্য অবস্থাতেই আছে। কোন শিশুর বাসযোগ্য? বলা বাহুল্য, এটা আমরা ধরেই নিই ইঙ্গিতে যে সেই শিশুরা যারা এখনো পৃথিবীকে বাসযোগ্য হিসেবে পায় না। অনেক শিশু আছে আমাদের দেশে, অনেক শিশু, আমাদের শিশুরাও অনেকে আরামে থাকে, অপেক্ষাকৃত আরামে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, একটা ভালো জীবন পায়, কিন্তু অনেক শিশুই এখনও সেই জীবনটা পায় না। ফলে দরকার আছে তাদের জন্যে, এবং সেই লেখকেরা এই সংকল্পটা নেন, এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। সলিল চৌধুরী তেমনি গণনাট্য থেকে এসে এই কাছেই পিনাকেশের যেখানে থাকে সেখানকারই কোদালিয়া গ্রাম থেকে উঠে এসে বহরু গ্রামে, দক্ষিণ চব্বিশ বহরু গ্রামে জন্ম, গণনাট্যের ধারা থেকে এসে প্রথম যে সলিল চৌধুরীর তো অনেক পর্যায়ে আছে, সমরেশদার যেমন অনেক পর্যায়ে আছে, সলিল চৌধুরীর অনেক পর্যায়ে আছে। উঠে এলেন যে গণনাট্য থেকে এই পরিবর্তনটার সঙ্গী হব। পরিবর্তনটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন এখনো দেখে কিছু লোক, স্বপ্ন পরিত্যক্ত হয়নি, স্বপ্ন আছে, হয়তো অলীক স্বপ্ন, কিন্তু এই স্বপ্নের পেছনে কিছু লোক তাদের জীবনের মহামূল্যবান অংশ তারা দিয়েছেন, দান করেছেন। সুকান্ত তো পুরো জীবনটাই, তার অল্প জীবনের পুরোটাই দিয়েছে। সে পার্টির পত্রিকায় কাজ করেছে, পার্টির ছোটদের পত্রিকা চালিয়েছে, কিন্তু দিয়েছে। অর্থাৎ তারা ইতিহাসের পরিবর্তনের একটা অংশ হতে চেয়েছে এবং এই পরিবর্তনের খানিকটা কারিগর হতে চেয়েছে। সুকান্ত যেমন চেয়েছে, সলিল চৌধুরীও তেমনি চেয়েছেন, একটা পর্যায়ে চেয়েছেন। সুকান্তর চাওয়াটা কবিতার মধ্যে দিয়ে, সুকান্তর যে রচনাবলী বেরিয়েছে তার মধ্যে অনেক দুর্বল রচনা আছে। তার যে ভাষা, তার সময়কার তার ভাষার মধ্যে অদ্ভুত ধরনের একটা বলিষ্ঠতা আছে। সে বেছেই নিয়েছে যে আমার লেখা শুধু কাব্য হবে না, কাব্য কথাটা একটা বিশেষ অর্থে সে ব্যবহার করেছে। হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো, পদলালিত্য ঝঙ্কার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। পদ্য গদ্য এখানে তাদের আভিধানিক অর্থ ছেড়ে অন্য ধরনের একটা নন্দন তত্ত্বের অর্থ পেয়েছে। পদ্যটা হচ্ছে ওই যে কথা আগে বললাম, যে বিনোদনমূলক যা কিছু রচনা, অবসরের আরাম দেবে, অবসরের সুখ দেবে, অবসরের আনন্দ দেবে, যা কিছু শিল্প, সেটাই হচ্ছে পদ্য। আর গদ্য হচ্ছে যা বিদ্রোহের কথা বলবে, যা বিপ্লবের কথা বলবে। এবং খুব মনে হয়েছে, এখন আমাদের কাছে মনে হয় ছেলে মানুষই স্ট্রাইক হলো সুকান্ত তার মধ্যে। দেখলেন বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, আমি যাই তারই দিনপঞ্জিকা লিখে। অদ্ভুত একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ লক্ষ্য করছেন সুকান্ত, এবং লক্ষ্য করে তার পাশে দাঁড়িয়ে নিজের ভূমিকা একটা নির্বাচন করছেন, যেই বিদ্রোহের সাক্ষ্য
আমাকে দিতে হবে। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। এটা স্ট্রাইক হচ্ছে, বিপ্লব নয়। কেন বিপ্লবীরা এরকম বাড়িয়ে বাড়িয়ে ভাবে, উচ্ছ্বসিত ভাবে চারপাশের মানুষদের উদ্দীপিত করবার জন্য? দেখো, উৎসাহিত হও, শুরু হয়েছে, লড়াইটা শুরু হয়েছে। এই লড়াইয়ে আমরা জিতবো, জেতার কথা বলতে হয়, মিথ্যে করে হলেও বলতে হয়। এবং ফলে সুকান্ত সেই সব প্রতীক বার করেন, যে প্রতীকগুলো রূপক বলা যায়, মেটাফর বার করেন, যাতে মনে হয় বিদ্রোহের স্ফুলিঙ্গ আছে, একটা দেশলাইয়ের কাঠি বা একটা সিঁড়ি। যে আমরা এইগুলো বার করে মনে করেন যে আমি শুধু ইতিহাসের সাক্ষী নই, বিদ্রোহ হচ্ছে তার সাক্ষী নই, আমি বিদ্রোহে ইন্ধনও যোগাবো, আমি বিদ্রোহে উৎসাহও দেব, বিদ্রোহের উদ্দীপনাও যোগাবো। এইভাবে সুকান্ত নিজস্ব একটা শৈলী, অসাধারণ ছন্দ এবং শব্দ নির্বাচন। অথচ ভাবতে কেমন লাগে, সুকান্ত একসময় মডেল ছিলেন সুধীন্দ্রনাথ দত্তের মতো মানুষ। সুধীন্দ্রনাথ দত্তের কবিতা তিনি ভালোবাসতেন সুকান্ত। তো কিন্তু তিনি নিজের মতো করে মানুষ যাতে বুঝতে পারে, মানুষ যাতে আন্দোলিত হতে পারে, এইভাবে তার কবিতাকে তিনি নির্মাণ করেছেন। এবং ওই বিদ্রোহের সঙ্গী হিসেবে, বিদ্রোহের সাক্ষী হিসেবে, বিদ্রোহের একজন সৈনিক হিসেবে, যে বিদ্রোহে আমিও সামিল হচ্ছি। স্বপ্নচূড়ার থেকে মানুষদের ডাক দিচ্ছেন, স্বপ্নচূড়ার থেকে নেমে এসো। এবং তার কবিতা এই বিদ্রোহের কথা বলে গেছে। অবশ্যই পাশাপাশি রবীন্দ্রনাথ তার কাছে অন্যতম প্রেরণা। ফলে বহুমাত্রিক। একসময় বামপন্থী নন্দন তত্ত্ব রবীন্দ্রনাথকে প্রত্যাখ্যান করেছিল। রবীন্দ্রগুপ্ত নামে লিখেছিলেন একজন মার্ক্সবাদী পত্রিকায় যে রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি। সুকান্ত সেই চরমপন্থায় যাননি। সুকান্ত বারবার বলছেন যে এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি। ফলে যা কিছু কবিতা সুকান্তর, ছাড়পত্র, ঘুম নেই, এই দুটো বইয়ে বিশেষ করে প্রথমে ছাড়পত্রের মধ্যে এই বিপ্লবের স্বপ্ন দেখে, বিপ্লবের সন্ধান করে, বিপ্লবের রূপক বা প্রতীক খোঁজে, আর বিপ্লবকে উৎসাহ দেয়। বিপ্লবের কোনো রকম বিদ্রোহের ঘটনা দেখলেই সুকান্তের মন উত্তেজিত হয়ে ওঠে, উৎসাহিত হয়ে ওঠে, এবং উৎসাহটাকে তিনি অন্যদের মধ্যে সঞ্চার করে দেওয়ার চেষ্টা করেন। এবং দেখেন, বিশেষ করে নির্যাতিত মানুষের জীবন, যেখানে মিলে গেল সলিলদার সঙ্গে রানার কবিতাটা। রানার একটা জীবিকা মাত্র, কিন্তু এই জীবিকাটা খুব কষ্টের জীবিকা। এই কষ্টটার কথা সুকান্ত বিশেষভাবে অনুভব করলেন, অনুভব করে আশ্বাস দিলেন, তার বর্ণনা করলেন, আশ্বাস দিলেন যে না, রাত্রি শেষ হবে, রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার। এই গানটার সূত্রে আমরা সলিল চৌধুরীর কাছে চলে যাই। সলিল চৌধুরীও প্রথম গণনাট্যের সঙ্গে যুক্ত হলেন। গণনাট্য হচ্ছে, আমরা যারা পার্টির সংগঠনের ব্যাপার জানো, যে প্রত্যেক রাজনৈতিক পার্টির কতগুলো ফ্রন্ট থাকে। এই ফ্রন্ট হচ্ছে ব্যাপকতর পার্টি, নিজের ভেতরের কেন্দ্রীয় সংগঠন একটা থাকে, কিন্তু তার ব্যাপকতর জনসাধারণের সঙ্গে যোগাযোগ করবার জন্যে, তার
একটা নাটকের আর গানের ফ্রন্ট। গণনাট্য হচ্ছে কমিউনিস্ট পার্টি সেইভাবে তৈরি হয়েছিল বোম্বেতে 1943 সালে, তোমরা জানো সেটা। সাহিত্যের একটা ফ্রন্ট থাকে, শ্রমিকদের একটা ফ্রন্ট থাকে, ট্রেড ইউনিয়নের শ্রমিকদের থাকে, কারখানার শ্রমিকদের থাকে, আবার কৃষকদের থাকে, এরকম আলাদা আলাদা ফ্রন্ট থাকে। এই গণনাট্য ছিল কমিউনিস্ট পার্টির তখনকার দিনের সাংস্কৃতিক ফ্রন্ট। একসময় প্রগতি লেখক সংঘ তার সঙ্গে মিশে গিয়েছিলেন। এই সাংস্কৃতিক ফ্রন্ট এই সলিলদা যোগ দিলেন। অনেকে ছিলেন দক্ষিণ 24 পরগনা, যারা জানো তারা অনেক অমিয় ভট্টাচার্য ছিলেন, আর অনেক সজল রায়চৌধুরী, রেবা রায়চৌধুরী, এরা সব ছিলেন এই সময়কার। এবং সলিল চৌধুরীর প্রথম গানটি গাঁয়ের বধূ, যেটা আমাদের গত 1948 ওইরকম সময় বেরিয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়। হেমন্ত মুখোপাধ্যায় গণনাট্যে ছিলেন। গাঁয়ের বধূ তা জানো যে গাঁয়ের বধূর দুঃখের কথা, রানারটা যেমন রানারের জীবনের দুঃখের কথা, গাঁয়ের বধূর কষ্টের জীবনের কথা এলো। এবং ওই যে আজও যদি তুমি কোনো গাঁয়ে দেখো ভাঙা কুটিরেরও সারি, সেখানে যেন সেইখানে সে গাঁয়ের বধূর আশা স্বপনেরও সমাধি। দুঃখের কষ্টের জীবন। এই গানটা তোমরা জানো যে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। তারপরেও সলিল চৌধুরীর নিজে কবি ছিলেন, তো কবি এবং বিচিত্র স্রষ্টা। গান এবং সুর তো ছিলই। তার ছোট গল্প ড্রেসিং টেবিল বলে একটা অসাধারণ গল্প আছে, অজস্র গল্প আছে, প্রবন্ধ আছে, আত্মজীবনী আছে। গদ্যটা খুব সুন্দর লিখতেন। কবিতা তেভাগার সময়ে অহল্যা বলে যে কবিতা, অসাধারণ কবিতা, এই অহল্যারই একটা অংশ গান হয়ে শুভরা জানে। ওই যে একদিকে তো ছিল এটা মাঝির গান, ও মাঝি ভাইও বায়ো রে নাও বায়ো, অন্যদিকে ছিল আয় আয় রে ও আয় রে ভাই বন্ধু চল যায় রে, ও রাম রহিমের বাছা, ও বাঁচা আপন বাঁচা, চল ধান কাটি আর কাকে ডরি, নিজ খামার নিজে ভরি, কাস্তেটা সানাই রে। এই তেভাগার গান উঠে এলো। এবং তারপরে এলো রানার, পালকির গান, অজস্র অসাধারণ সুর। সুরের ব্যাপারে শুভ জানে সলিলদার কোনো বাদ বিচার ছিল না। নিজে যেমন অসামান্য সুর সৃষ্টি করতেন, একবারে ভারতীয় রাগ রাগিনী থেকে পল্লী গীতি থেকে, তেমনি দেশ বিদেশ থেকে সুর আহরণ করেছেন। শ্যামল বরণীয় কন্যা রাশিয়ার জাতীয় সঙ্গীতের সুর। তারপরে ধন্য আমি জন্মেছি মা তোমার ধুলিতে, এটা একটা আমেরিকান লোকসঙ্গীত, গ্লোরি গ্লোরি হালেলুয়া, জন ব্রাউনস বডি, আমি সেই লোকসঙ্গীতের সুর সেখান থেকে নিয়েছি। তোমরা ভাববে যে কি বিদেশি সুর, অন্য গানের সুর নিচ্ছেন কেন? এইতে তখন স্বাভাবিক রীতি ছিল। রবীন্দ্রনাথ আইরিশ গানের সুর নিয়েছেন, এটা তখন স্বাভাবিক। গানের ব্যাপারে এই অথরিটিকে সেটা তো মানাই হতো না। পৃথিবীর যে কোনো, ওই যে একটা বিলিতি লোকসঙ্গীত আছে, ও মাই ডার্লিং ক্লেমেন্টাইন, এই ক্লেমেন্টাইনের সুর নিয়ে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের একটা গান, এএনসির একটা গান হয়েছিল, মায়ে বুড়ু আফ্রিকা, ক্লেমেন্টাইনের সুর নিয়ে। তো এটা চলতো। এবং সলিলদা নিজে যেমন অসাধারণ সুর তৈরি করেছেন, তেমনি দুহাতে নিয়েছেন। নিয়ে যে কাজটা করেছেন জীবনের প্রথম দিকে, সেটা হচ্ছে গণনাট্যকে
একেবারে অঢেল ঐশ্বর্যে ভরে দেওয়া। কত কত গান, অজস্র গান। তোমরা মানে মানে তোমাদের জন্য খানিকটা আমাদের অনুকম্পা হয় আমাদের পরের প্রজন্মের প্রতি, যে আমরা যে সামনে দাঁড়িয়ে শুনেছি তার দল। আর সলিলদা, সুকান্ত যেমন নানান ধরনের কাজ করতেন, ওই যে কিশোর বাহিনী তৈরি করলেন, সংগঠন কিশোর বাহিনী এখনও আছে, যেটা ছোটদের নানা রকমভাবে শৃঙ্খলার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। যেমন আগে আনন্দবাজারে যেমন আনন্দ মেলার একটা ছিল, সেরকম বা যুগান্তরের ছিল সব পেয়েছির আসর, বসুমতিরও এরকম ছিল, এরকম খবরের কাগজগুলো। কিন্তু স্বাধীনতার পাতা থেকে কিশোর বাহিনী সুকান্ত তৈরি করলেন। সলিলদার তেমনি অসাধারণ সংগঠন শক্তি। বম্বেতে তিনি বম্বে ইউথ কোয়ার তৈরি করলেন, ইউথ কোয়ারের গান আমরা শুনেছি। তারপর সেইটাই আবার রুমা গঙ্গোপাধ্যায় এখানে এসে ক্যালকাটা ইউথ কোয়ার তার একটা শাখা তৈরি করলেন। অসাধারণ, যে একসঙ্গে শুধু নয়, একার গান শুধু নয়, আমার কেরিয়ার শুধু নয়, সমস্ত কিছুকে মানে চেতনার জাগরণের জন্য আমি একটা সংগঠনও তৈরি করব। সলিলদা সেটাও করেছেন। সলিলদা বলছি এই কারণে যে আমার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। আমি তার কবিতার বই সম্পাদনা করেছিলাম এক সময়, কবিতার বই প্রায় বাড়িতে আসতেন। অদ্ভুত অদ্ভুত সিগারেটের প্যাকেটের সাদা জায়গায় কবিতা লিখতেন, অদ্ভুত অদ্ভুত জায়গায় কবিতা লিখতেন। তো সলিলদার লেখা এই যে দুজন, তারপরে তো সলিলদা ছড়িয়ে গেলেন সেটা জীবিকার কারণে বটে খানিকটা। অসাধারণ বম্বের ফিল্মে কি অসামান্য সব সুর দিয়েছেন। মধুমতির কথা তো তোমরা জানোই, মধুমতির গানগুলো বোধহয় এখনও শোনা যায়। তো এই যে মানুষগুলো, এই মানুষগুলোর এই জীবনের এই অংশগুলো বা জীবনটা এই জন্যে আমাদের কাছে, কিছু কিছু মানুষের কাছে মূল্যবান, যে এরা একটা আলাদা বিকল্প নন্দন তত্ত্বের জন্যে সৃষ্টি করে গেছে। এই নন্দন তত্ত্বটা কিছু মানুষের ভবিষ্যতের সঙ্গে যুক্ত, কিছু মানুষের জীবনের পরিবর্তনের সঙ্গে যুক্ত অন্য একটা লক্ষ্য। এই নন্দন তত্ত্ব শুধু রস, শুধু আনন্দ, শুধু অবসরের উপভোগ, তা জন্যে নিজের শ্রম এবং সময় ব্যয় করেনি। তারা একটা বৃহত্তর মানবিক স্বার্থ তাকে লক্ষ্য করে এই সৃষ্টি করে গেছে। আমি আলাদা করে বড় বক্তৃতা কিছু তৈরি করিনি। আমি এইটুকু তোমাদের ধরিয়ে দেওয়ার জন্যে যে আমরা প্রায় ভুলে যাই যে আরও কিছু লক্ষ্য থাকে মানুষের, সাহিত্যের বা শিল্পের আরও কিছু লক্ষ্য থাকে, সেটা আমাদের সরেও যায়, মনোযোগ থেকে সরেও যায়। কিন্তু সুকান্ত বা সুভাষ মুখোপাধ্যায় বা অরুণ মিত্র বা শঙ্খ ঘোষ বা অনেক আরও মানিক বন্দ্যোপাধ্যায় অনেকে এসে আমাদের এটা মনে করিয়ে দেন, সলিল চৌধুরী এসে মনে করিয়ে দেন যে জীবনটা সব ঠিকঠাক নেই, পৃথিবীর মানুষের জীবনটা সব ঠিকঠাক নেই। এই কোথাও কোথাও বেঠিক যে জায়গাগুলো আছে সেগুলোর দিকেও মানুষের নজর দেওয়া দরকার, শিল্পীদেরও নজর দেওয়া দরকার। এই কথাগুলোই আজকে সহজ করে বলবার জন্যে আমি এসেছি। খুব জ্ঞানগর্ভ কিছু বক্তৃতা আমার নেই। সবাই ভালো থাকো, আনন্দে থাকো।